দেখুন, রাস্তায় নামাজ পড়া বন্ধ হয়ে গেছে। এর পাশাপাশি মসজিদে যে মাইকগুলো জোরে জোরে চলতো তার সাউন্ড কমে গেছে, বেশ কিছু মসজিদ থেকে মাইক খুলেও ফেলা হয়েছে। এরপরে কি হিজাব পরা বন্ধ হবে? হিজাব মানে কি? হিজাব মানে হচ্ছে মুসলিম মেয়েরা যেটা মুখ ঢেকে থাকে না, এই কানের অংশটা, চুলের অংশটা, ঘাড়ের অংশটা ঢেকে রাখেন, এবং নিকাব বলে একটা জিনিস রয়েছে, বোরখা বলে একটা জিনিস রয়েছে, এগুলো সব একই ধরনের, মানে মুখ ঢেকে রাখা মহিলা, মানে মুসলিম মহিলারা যেটা করেন সেটা কি রাজ্য সরকার ব্যান করে দেবে বা ব্যান করার সাহস দেখাবে? এটা নিয়ে আজকের আলোচনা। জয় হিন্দ বন্ধুরা, আমি দীপঙ্কর মন্ডল, আপনারা দেখছেন নবান্ন নিমন্ত্রণ, আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, এই হিজাব যে ব্যান হবে সেটা কোথায় কোথায় ব্যান হবে? মানে বাড়িতে পড়া নিষিদ্ধ হবে না, বাজারে বা কোনো অনুষ্ঠানে পড়া নিষিদ্ধ হবে না, স্কুলে, কলেজে এবং বিশ্ববিদ্যালয়ে যারা ছাত্রী হিসেবে যান, যারা এই হিজাব, নিকাব বা বোরখা পরেন, তাদের এই যে পরিধানটা সেটা বন্ধ হবে। কেন হবে? কারণ ড্রেস কোড রয়েছে প্রত্যেকটা স্কুলে। দেখবেন যেখানে কেউ লাল, সাদা, নীল, বিভিন্ন কালারের, কোথাও বিভিন্ন কালারের বিভিন্ন ডিজাইন রয়েছে, রাজ্য সরকারের একটা পোশাক রয়েছে, সেটা হয়তো লোগোটা চেঞ্জ হয়ে যাবে আগামী বছর থেকে। এবং প্রাইভেট স্কুলগুলোতে, মানে বেসরকারি স্কুলগুলো, সেখানে যেগুলো গার্লস স্কুল বা যেগুলো কোয়েড স্কুল, প্রত্যেকটা প্রতিষ্ঠানেরই কিন্তু একটা বহু বছর ধরে মানে শতবর্ষ প্রাচীন স্কুল রয়েছে, সেখানে একটা নিজস্ব ড্রেস কোড রয়েছে। এবারে কি হচ্ছে, মানে এটা প্র্যাকটিস ছিল, এটা এখনো পর্যন্ত চলছে, যে ড্রেস কোডের পাশাপাশি কেউ কেউ সেখানে হিজাব পরে যাচ্ছে। তো এই হিজাবটা হঠাৎ করে কেন বন্ধ করার কথা ভাবলো রাজ্য সরকার? এখনো নোটিফিকেশন হয়নি। দেখুন, এটা করতে হলে স্কুল এডুকেশন ডিপার্টমেন্টকে, মানে দীপক বর্মন যেটার মন্ত্রী, পূর্ণমন্ত্রী, আর হায়ার এডুকেশন ডিপার্টমেন্ট মানে জগন্নাথ চট্টোপাধ্যায়, সেই দপ্তর দুটোকে সিদ্ধান্ত নিয়ে তাদেরকে গেজেট নোটিফিকেশন প্রকাশ করতে হবে। তবে আমরা দীপক বাবুকে আর জগন্নাথ বাবুকে ফোন করেছিলাম, তারা তোলেননি। এটা খুব স্বাভাবিক। দেখুন, একটা রাজ্যে সরকারে এসেছে, মন্ত্রী হয়ে গেছে, ব্যস্ততা থাকতে পারে। তো যদিও ভোটের আগে হলে তারা ফোন তোলা শুধু না, যেখানে বলতো সেখানে হয়তো আমাদের সঙ্গে দেখা হতো, কথা হতো, চা খাওয়াতো, গল্প করতো। তো এটা এটা চলছে। এটা আপনারা আপনাদের এলাকার এমএলএদেরকে যদি যোগাযোগ করতে যান, ফোন করতে যান, দেখবেন 8-10 বার রিং হয়ে যাবে, তুলবে না। এখন একটু হয়, এটা হঠাৎ হঠাৎ হয়েছে তো, জুম্মা জুম্মা মন্ত্রী হয়েছে, এটা এগুলো হয়। তো মুখ্যমন্ত্রী যেখানে চলে যাচ্ছেন বিভিন্ন পোর্টালের অনুষ্ঠানে, বিভিন্ন খবরের কাগজে, বিভিন্ন চ্যানেলের অনুষ্ঠানে চলে যাচ্ছেন, সাংবাদিকদের একদম সামনে থেকে কথা বলছেন। আর কিছু কিছু মন্ত্রী আছেন, কিছু কিছু মন্ত্রী, আমি নাম করছি না, তাদের না হঠাৎ করে যেন দুটো করে সিং বেরিয়ে গেছে। এ রাজ্যের কথা বলছি, পশ্চিমবঙ্গের কথা বলছি। এত অহংকার টহংকার না এগুলো, আবার দেখবেন যখন মন্ত্রিত্ব থাকবে না তখন দেখবেন আবার হামলে পড়বে, এটা হয়। তো সে যাই হোক, মুখ্যমন্ত্রী যেটা বলছিলাম, যে আজকে তিনি গতকালকে গিয়েছিলেন রিপাবলিক টিভিতে, আজ গিয়েছিলেন 24 ঘন্টা বলে একটা চ্যানেল রয়েছে, জি 24 ঘন্টা। তারা সিপিএম এর সময় সিপিএম, তৃণমূলের সময় তৃণমূল, বিজেপির সময় বিজেপি, এগুলো হয়। মানে রানিং এ গাড়ি চলতে চলতে ওই 4 মে দুপুর 12টার সময় যারা ঘুরে গেছে তাদের মধ্যে এটাও একটা। রিপাবলিক কিন্তু না, রিপাবলিক তৃণমূল সরকারের বিরোধিতা করতো। আর এই জি 24 ঘন্টা যে চ্যানেলটা, সেটা হচ্ছে যখন যার তখন তার। এরা হচ্ছে একটু ওইসব ধান্দাবাজি গোষ্ঠীর আর কি, একটু সুবিধাভোগী গোষ্ঠীর। তো এটা নিয়ে প্রশ্ন আছে, এটা নিয়ে অভিযোগ আছে, তাই বললাম, কারণ তাদের খবরের ধারাগুলো এইরকম। তো সেখানে গিয়ে আজকে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ভীষণ সুন্দর বক্তৃতা দিয়েছেন। তার মধ্যে আমার কাছে যেটা মনে হয়েছে ইম্পর্টেন্ট, তিনি অখণ্ড ভারতের কথা বলেছেন, আর বলেছেন আবার দরকারে বারুইপুর হবে। মানে বারুইপুরে তো একজন দেখলেন যে একটি মেয়ের উপরে অত্যাচার হলো, মেয়েটিকে খুন করা হলো, তারপরে একজনকে এনকাউন্টার হলো, তারপরে আবার এখন যে বারুইপুরে রিসেন্ট যেটা হচ্ছে, একজন বিজেপি কর্মী খুন হয়েছেন, সেখানে আরেকজন বিজেপি কর্মীর জড়িত থাকার অভিযোগ উঠেছে, সেটাকেও তুলে নিয়েছে, আরো বেশ কয়েকটা তুলে নিয়েছে। ফলে বারুইপুর একটা হ্যাপেনিং ব্যাপার। বারুইপুর শুধু পেয়ারা বা লিচুর জন্য না, বারুইপুর ওইসব কারণেও বারুইপুরে এইসব হয়। তো এবার যেটা বলছিলাম, যে হিজাব হিজাব বিতর্কটা আজকে কেন এলো, আজকে হঠাৎ করে টপিকে আমরা কেন লিখেছি যে হিজাব ব্যান হবে কিনা, বা সরকার সেটা সাহস দেখাবে কিনা, স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট, হায়ার এডুকেশন ডিপার্টমেন্ট নোটিফিকেশন করবে কিনা। কারণ ভাবনা চিন্তাটা না শুরু হয়ে গেছে। ভাবনা চিন্তা কেন শুরু হয়েছে জানেন তো? আজকেই ভাবনা চিন্তাটা শুরু হয়েছে। কেন হয়েছে? এর আগে আপনারা জানেন যে কর্ণাটক সরকার, কর্ণাটকেও একই কাণ্ড হয়েছিল। কর্ণাটকে একজন ছাত্রী, সে ওই হিজাব পরে গিয়েছিল, তার প্রতিষ্ঠান বেসরকারি কলেজ, সেখানে তাকে বলেছিল যে হিজাব পরা যাবে না। সে চলে গিয়েছিল হাইকোর্টে, কর্ণাটক হাইকোর্ট বলে দিয়েছে যে না, ঠিকই বলেছে, প্রতিষ্ঠান ঠিক করবে তার ড্রেস কোডটা কি হবে। তো ফলে তুমি বাবু বাড়িতে পড়ো, বাজারে পড়ো, দোকানে পড়ো, তুমি তোমার ফুফুর বাড়িতে, নানার বাড়িতে বা অনুষ্ঠানে পড়ো, কিন্তু যখন তুমি শিক্ষা প্রতিষ্ঠানে পা রাখবে তখন সেখানকার কনস্টিটিউশন বা নিয়ম বা সংবিধান তোমাকে মানতে হবে।
সেটা হয়ে গেল। কর্ণাটকে হিজাব ব্যান, কোন শিক্ষা প্রতিষ্ঠানে, স্কুলে, কলেজে, বিশ্ববিদ্যালয়ে হিজাব পরা যায় না, নিষিদ্ধ। এরপরে উত্তরপ্রদেশের প্রয়াগরাজ বলে একটি জায়গা রয়েছে, একদম ঐতিহাসিক জায়গা, যেখানে মহাকুম্ভ হয়েছিল, জানেন আপনারা, যেটাকে মৃত্যুকুম্ভ বলেছিল ওই মমতা ব্যানার্জি। তারও একটুখানি টাচ দেব, অপেক্ষা করুন। প্রয়াগরাজের এক ছাত্রী, সেও পড়ে বেসরকারি স্কুলে, 6 থেকে ক্লাস 10 পর্যন্ত পড়েছে, সে হিজাব পরে গিয়েছিল। এবার ক্লাস 11-এও সে যখন হিজাব পরে যাচ্ছে, যখন ড্রেস কোডটা মানছে না, স্কুল কর্তৃপক্ষ বলল না ওই হিজাব পরা যাবে না। এবারে সেই মেয়েটির পরিবার তারা চলে গেল এলাহাবাদ হাইকোর্টে। হাইকোর্ট আজকে একটা ঐতিহাসিক রায় দিয়েছে, ঐতিহাসিক রায়। হাইকোর্ট বলেছে যে মুসলিমে বা মুসলিম ধর্মে বা ইসলাম ধর্মে কোথাও বলা নেই যে হিজাব বাধ্যতামূলক। হিজাব ইসলামের অপরিহার্য অঙ্গ, এটা কোথাও বলা নেই। আপনি দেখান, তাহলে আমি আপনাকে বলে দেবো। সে বলেছিল আমার ধর্মীয় অধিকার, সাংস্কৃতিক অধিকার, আমি আমার নিজস্ব যে বিশ্বাস, নিজস্ব যে ফেথ, এগুলো আমি পালন করব, আমি আমার ধর্মীয় রীতি অনুযায়ী পোশাক পরব। তখন হাইকোর্ট বলেছিল যে প্রমাণ দেখাও, তোমার ইসলামে কোথায় লেখা আছে যে হিজাব পরা বাধ্যতামূলক? ইসলামে কোথায় লেখা আছে যে এটা একদম আবশ্যিক, একদম নিরবচ্ছিন্নভাবে এটা পড়তেই হবে? কোথায় লেখা আছে দেখাও। হাইকোর্ট বলেছে যে হিজাবের অনুমতি দেওয়া যাবে না স্কুলের পোশাকের বাইরে, অর্থাৎ স্কুলের পোশাকই পরতে হবে, যেহেতু ইসলামে বাধ্যতামূলক বা অপরিহার্য অঙ্গ হিজাব নয়, এই কারণেই আমরা এই অনুমতি দিচ্ছি না। বুঝতে পারলেন? মানে কর্ণাটক হয়ে গেল, উত্তরপ্রদেশ হয়ে গেল। এবারে আপনারা শুনলে অবাক হয়ে যাবেন যে ভারতবর্ষে কিন্তু এখনো পর্যন্ত, মানে গোটা দেশে কেন্দ্রীয়ভাবে হিজাব কিন্তু নিষিদ্ধ নয়। অথচ আপনারা অবাক হয়ে যাবেন, মুসলিম দেশ কাজাখস্তান হিজাব নিষিদ্ধ, মুসলিম দেশ তাজিকিস্তান হিজাব নিষিদ্ধ, বিশ্বের 24টার বেশি দেশে হিজাব নিষিদ্ধ, মানে স্কুলে, কলেজে, বিশ্ববিদ্যালয়ে এগুলো পরা যায় না। আর এখানে তো কাজাখস্তান, তাজিকিস্তান, ফ্রান্স, অস্ট্রিয়া, তারপরে বসনিয়া, কানাডা, এখানে তো হিজাব কোথাও পরা যায় না, মানে প্রকাশ্যে পরাই যায় না। আর এর পাশাপাশি সুইজারল্যান্ড, বেলজিয়াম, ডেনমার্ক, নেদারল্যান্ড, বুলগেরিয়া, এগুলো, এই সমস্ত দেশগুলোতে হিজাব কোনো শিক্ষা প্রতিষ্ঠানে পরা যায় না। ভাবতে পারেন? আর আমাদের দেশে, যেখানে মুসলিম দেশে নিষিদ্ধ, আর আমাদের দেশে এটা যদি করা হয় তাহলে কি হই 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 ব্যাপার হবে, ভাবতে পারছেন? হ্যাঁ, বাংলাদেশে হিজাব চলে, পাকিস্তানে হিজাব চলে, এমনকি ইরানের মেয়েরা, আফগানিস্তানের মেয়েরা, তারাও হিজাবের বিরোধিতা করে তারা রাস্তায় মিছিল করেছিল। ইরানের কথা বলছি, এখন যুদ্ধ পরিস্থিতি মধ্যপ্রাচ্যে। হিজাবটা অ্যাকচুয়ালি কি, দেখুন, মুসলিমের, মানে মুসলিম আধিপত্য বা যবে থেকে মুসলিম ধর্মের শুরু হলো, সম্প্রদায়ে শুরু হলো চর্চা, তার আগে থেকে এইরকম করে ঢাকাঢাকি করা একটা ব্যবস্থা ছিল, গোটা বিশ্বেই ছিল। আমাদের হিন্দু ধর্মেও আছে না, মায়েরা বা দিদিরা তারা ঘোমটা পরতেন আগে আগে, এখনো দেখা যায় গ্রামে গঞ্জে ঘোমটা পরা। কিন্তু গোটাটা ঢেকে দেওয়া, এতে করে তো খুব অসুবিধাও হতে পারে। মানে চিকিৎসকদের সঙ্গে আমি কথা বলে যেটা বুঝতে পারলাম, যে দেখুন এই বর্ষাকাল, একটা ভ্যাপসা গরম, কষ্ট, সেখানে ব্রণ ফুসকুড়ি হয়ে যেতে পারে, স্কিন ডিজিজ হতে পারে, প্রচন্ডভাবে গরম হলে অসুস্থ হয়ে যেতে পারেন, বিভিন্ন রকমের, এগুলো তো শারীরিক দিক, শারীরিক অসুস্থতা হতে পারে। এর পাশাপাশি যেটা আইনি দিক রয়েছে, সেটা হচ্ছে আপনারা দেখবেন প্রায় প্রত্যেক দিন দেশের, আমি পৃথিবী তো ছেড়েই দিলাম, ভারতবর্ষের কোথাও না কোথাও হিজাব পরে বা মুখ ঢেকে বা বোরখা পরে, নিজাব পরে কোনো না কোনো ক্রাইম হচ্ছে। মানে ধরুন এটিএমে, ধরুন কোনো সোনার দোকানে, ধরুন কোনো শপিং মলে, বা কোনো চুরি, কোনো ডাকাতি, ট্রেস করা যাবে না তো। মানে সিসি ক্যামেরা বেশিরভাগ জায়গায় লাগানো আছে এখন, প্রায় সমস্ত জায়গায়, কিন্তু ক্লোজ সার্কিট ক্যামেরায় যদি ধরে, ওই বোরখা পরা মুখটাই দেখতে হবে, আইডেন্টিফাই করা যাবে না, কিচ্ছু বোঝা যাবে না, দেখতে কেমন, তার হাতটা কেমন, মুখটা কেমন। পরে যে ছবিটা স্কেচ করে বিভিন্ন থানায় থানায় দিয়ে দেওয়া হয়, ওয়ান্টেড বলে একটা পোস্টার ছাপিয়ে দেওয়া হয়, কিচ্ছু করা যাবে না। ফলে আইনি ভাবেও প্রত্যেকটা সরকারের উচিত যে এইভাবে প্রকাশ্য জায়গাগুলোতে অন্তত মুখটা খোলা থাক। তবে আমাদের যিনি রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, তিনি তো গত বছরই পুজোর উদ্বোধন করেছেন এরকম হিজাবের মতো মুখ ঢেকে, এইভাবে ঘাট ঢেকে, মানে তিনি উৎসাহিত করেছেন।
এরা কখনো ভাবেনি নিরাপত্তা নিয়ে কি হতে পারে না হতে পারে, বা একটা বৈষম্য কেন হবে বলুন তো? একটা স্কুলে বা একটা কলেজে বা একটা বিশ্ববিদ্যালয়ে যেখানে ড্রেস কোড আছে, এই যে স্কুলের একদম বাচ্চারা তারা যাচ্ছে একই রকমের পোশাক পরবে, একই রকমের খাবার খাবে, একই রকমের পড়াশুনো করবে, একই সিলেবাস ফলো করবে, হাতে হাত রেখে পাশে বসে, সেখানে আলাদা করে একটা আইডেন্টিফাই করে যদি কোনো মুসলিম মেয়েকে, সে আমাদেরই সন্তানের মতো, তো তাকে যদি ওইভাবে জোর করে সে না বোঝে কিছু, সে বড় হয়ে যদি পড়তে চায়, তার যদি ভালো লাগে পড়ুক, কিন্তু একটা অপরিণত বয়সের, অপ্রাপ্ত বয়সের, 18 বছরের কম তো, ভোটাধিকারটাও হয়নি এখনো, তাদেরকে বাড়ির লোকেরা জোর করে এই হিজাবগুলো পরিয়ে দেয়। এটা কি থাকা উচিত? আমরা তো মনে করছি উচিত না। আপনারা কি মনে করছেন? তাহলে যারা মনে করছেন যে হিজাব থাকা উচিত না বা উচিত, অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবারে আমরা একটু দেখে নেব যে আজ রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি জনতার দরবারে গিয়েছিলেন, এবং কয়েকদিন আগে পার্ক স্ট্রিটে এক মহিলা সে রাস্তায় ফুটপাতে দুধ গরম করছিল, তখন রাজ্যের পুর নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল গিয়ে তাকে বলেন যে ফুটপাতে কেন গরম করছেন, সেটা নিয়ে অনেক বিতর্ক হয়েছে, দেখো বাচ্চার দুধ ছিনিয়ে নিচ্ছে ইত্যাদি ইত্যাদি শোনা গিয়েছে। তারপরে সেই মহিলা তিনি আবার গিয়েছিলেন ঘটনাচক্রে, তিনিও মুসলিম মহিলা, আবার কিছু সূত্রে জানা যাচ্ছে আগে তিনি হিন্দু ছিলেন, পরে তিনি মুসলিম ধর্মে ধর্মান্তরিত হয়ে গিয়েছেন। তো সেটা বিবেচ্য বিষয় না, সেটা আলোচনার বিষয় না। তার সঙ্গে কি হলো, রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তাকে কি বললেন শুনুন। मैं गीता पढ़ने की कमीशन में बता दूंगा, आप लोग रहने का अरेंजमेंट कर देगा। आपका रेस्टोरेंट का आधार कार्ड 15 साल ममता बनर्जी ने किया क्या? अभी क्या बोल रहा है? अभी क्या? अच्छा, ममता अपने घर में आपको रख दीजिए क्या? पूरा बंगाल को गरीब बना के अभी हीरो बनना चाहता है। किसका पास जाना आपका? आपका भरोसा किसका पास? एकदम कुछ नहीं होगा। बीजेपी सरकार है सबके लिए, ठीक है, कोई दिक्कत नहीं। सब लोग का चक्कर में सब खराब हो जाएगा। দেখুন, ফেসবুক লাইভ করে মমতা ব্যানার্জি গতকাল বলেছিলেন যে এই মহিলার দায়িত্ব তিনি নেবেন, তারপরে তার সঙ্গে আর কোনো যোগাযোগ করেননি। কিন্তু সেই মহিলা বলছেন যে রাজ্যের যে সরকার এখন, তার যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, তার প্রতি তার বিশ্বাস রয়েছে, আস্থা রয়েছে, এবং শুভেন্দুবাবু বলেছেন যে এই মহিলাকে তাকে ব্যবস্থা করে দেবেন। তবে এটা একটা সামাজিক রোগ, অনেক ক্ষেত্রে দেখা গেছে যে এই ধরনের লোককে তাদেরকে বাড়ি বরাদ্দ করে দিলেও, এই মহিলার যদিও বাড়ি আছে কিন্তু তিনি ফুটপাতে থাকতে হয়তো বেশি পছন্দ করছিলেন, এরপরে তাকে আবার বলেছে ব্যবস্থা করে দেওয়া হবে। অনেক ক্ষেত্রে দেখা গেছে ওই বাড়ি তারা ভাড়ায় দিয়ে দিয়ে আবার তারা ফুটপাতে থাকতে শুরু করে দেন, এটা দেখা গেছে, কলকাতা শহরের কথা বলছি, এরকম উদাহরণ রয়েছে। ফলে রোগটা অনেক পুরনো। ফুটপাতটা আমাদের হাঁটার জন্য, ফুটপাতে যদি কেউ বাড়ি বানিয়ে ফেলে, সেখানে রান্নাবান্না শুরু করে দেয়, অনেক বিপদ আপদ হতে পারে। ফলে শুনতে একটু আবেগময় লাগে, বেশ কিছু ফেসবুকে বা ইনস্টাগ্রামে বা টুইটারে, মানে এক্স হ্যান্ডেলে অনেকে অনেক লেখালেখি করছেন, হায় রে কি হলো কি হলো। আসল রোগটা তো অনেক পুরনো, সেই রোগটাকে সারাতে হবে। ফলে এই যে ব্যাপারটা হয়েছে, সেটা নিয়ে উপরে উপরে খালি দুধের কেড়ে নিল, বাচ্চার দুধ কেড়ে নিল, এইসব বলে লাভ নেই। আমরা মনে করছি যে অগ্নিমিত্রা পাল যেটা করেছেন সেটা ঠিক করেছেন, এবং এখনও রাজ্য সরকার বা মুখ্যমন্ত্রী যেটা বললেন সেটা তো খুবই ভালো করলেন, তার বাড়িটার ব্যবস্থা হয়ে যাবে। তবে আমরা যেটা মূল আলোচনা করছিলাম যে হিজাব বিতর্ক, যেহেতু কর্ণাটক সরকার সাহস দেখিয়েছে, যেহেতু উত্তরপ্রদেশ সরকার সাহস দেখিয়েছে, এরপরে কি আমাদের এই পশ্চিমবঙ্গ সরকার সেই সাহস দেখাবে? মন্ত্রীরা কিছু না বললেও আমরা অফিসারদের সঙ্গে কথা বলে যেটুকু জানতে পারছি যে সেই পথেই এগোচ্ছে, ভাবনা চিন্তা শুরু হয়ে গেছে, এবং যে আইন রয়েছে পুরনো আইন, সেই আইনটাকেই বলবৎ করে কোনো স্কুল যদি বলে যে আমরা আমাদের ড্রেসের মধ্যেই সীমাবদ্ধ থাকব, হিজাব পরতে নিষেধ করব,
সেটা কিন্তু নির্দিষ্ট ছাত্রীর পরিবারকে মানতে হবে। বুঝতে পারলেন? আজকের এপিসোড কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, এবং যারা প্রথমবার দেখছেন নবান্ন নিমন্ত্রণ চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। এখনকার মতো এই এপিসোড আমরা এখানে ইতি করছি। জয় হিন্দ, বন্দে মাতারাম।